নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করছিল যে এ কি আপনি হাসছেন। পর গৌরী বলে, না স্যার, তেমন কিছু না, আসলে এইভাবে যে ভূতের ভয়ে বড় মানুষও ভয় পেতে পারে সেটা দেখেই আমি হাসছি। বাচ্চা মানুষ হলে ভাবা যেত, কিন্তু ইনি তো বড় মানুষ, তাই একটু হাসি পাচ্ছে। এরপর রুদ্র বলে, আচ্ছা চলুন, এখন আপনি ঘরে চলুন। তখন গৌরী আবারও ভাস্করের দিকে তাকিয়ে সে ঘরে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় যে ভাস্কর তার জামা কাপড় গুছিয়ে ব্যাগপত্র নিয়ে সে বাড়ি থেকে বের হওয়ার জন্য রওনা হয়। তখনই সবাই দেখে জিজ্ঞেস করে, ও মা, এ কি আপনি চলে যাচ্ছেন? পর ঠাম্মি বলে, হ্যাঁ ভাস্কর, তুমি সকাল সকাল কোথায় চলেছো? এরপর ভাস্কর বলে, আমাকে মাফ করবেন, আমি এই বাড়িটা থাকতে পারবো না, আমি যাচ্ছি। এইদিকে পিয়া চিন্তায় পড়ে যায়। তখন গৌরী বলে, আচ্ছা আপনি যখন চলে যাবেন তাহলে পিয়ার কি হবে, মানে ধি। এরপর ঠাম্মি বলে, কেন পিয়ার কি হবে সেটা কেন বলছো? এরপর গৌরী বলে, না, কালকে তো আপনিই বলেছিলেন যে পিয়া যদি এখানে থাকে তাহলে এটা কেমন দেখায় না, এটা তো খারাপ দেখায়। আর যখন গার্জিয়ানই না থাকবে তাহলে পিয়া এখানে কিসের জন্য থাকবে, তাহলে তো ওকেও চলে যেতে হবে। তাছাড়াও মহেশ্বরী ম্যাডাম যদি এটা জানতে পারেন তাহলে তো উনিও রাগ করবেন, তাই না? এরপর পিয়া বলে, দেখ গৌরী, আমাকে ঠাম্মি এখানে থাকতে বলেছে। এরপর ঠাম্মি বলে, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। পর গৌরী বলে, আসলে ও এখানে একা থাকলে সেটা তো খারাপ দেখায়। তখন পিয়া ভাস্করকে বুঝিয়ে বলে, এই এদিকে আসো, তুমি কেন চলে যাচ্ছ? আমি তোমাকে একবার বলেছি না যে এখান থেকে তুমি আর পাও রাখতে পারবে না? তখন ভাস্কর বলে, না না, আমি চলে যাব। এরপর পিয়া বলে, চুপচাপ এখানে খেতে বসো। একবার যদি আমি তোমাকে ওই ছাইপাশ গিলতে দেখেছি না, তারপরে দেখো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তাই চুপচাপ এখানে সুন্দর করে গিয়ে খেতে বসো, চলো টেবিলে বসো। এরপর সবার সামনে পিয়া বলে, দরকার হলে তুমি ঋতুরাজের সাথে থাকবে, তোমার যদি ভয় লেগে থাকে তাহলে। আর আচ্ছা শোনো, এখন এইসব না ভেবে এখন খেতে বসো। পর সেখানে রুদ্র আসে। রুদ্রকে দেখে মনে হচ্ছে যে রুদ্র খুবই রেগে আছে। রুদ্র গৌরীকে বলে, গৌরী, তোমার সাথে আমার কিছু কথা আছে, এক্ষুনি তুমি আমার সাথে চলো। তুমি কোথায় গিয়েছিলে? আর অনিল রয়ের সঙ্গে তুমি অফিসে না গিয়ে তুমি কি বড় রাস্তার মোড়ে গিয়েছিলে? এরপর এটা শুনে গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে রুদ্র স্যার এটা কি করে জানলো। রুদ্র বলে, কি হলো, চুপ করে আছো কেন? এরপর এটা শুনে পিয়া বলে, লাগুক লাগুক, আরো আগুন লাগুক। গৌরী এটাই ভাবতে লাগে যে আমি যে মিথ্যেটা বলেছি রুদ্র স্যার সেটা বুঝতে পারেনি তো। এরপর রুদ্র বলে, আচ্ছা গৌরী, তুমি অফিসে না গিয়ে সেখানে কেন গিয়েছিলে? পর ঠাম্মি বলে, আরে ও তো এইরকমই, আগেও তো কথা কথা শুনেছে, এখন তুই নিজে বোঝ, এখন তুই বুঝতে পারছিস তো যে আমি কিছুই ভুল বলিনি। আর ওর তো স্বভাবটাই এরকম, এদিক ওদিক ঘুরে বেড়াতো টই করে। পর রুদ্র বলে, আজকে এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো, আজকে একটা ফয়সালা হয়েই ছাড়বে। সব দেখে পিয়া বেশ মজাই পাচ্ছিল। পর গৌরী বলে, কিন্তু রুদ্র, তুমিই তো বলেছিলে যে ওনার সাথে আমাকে দেখা করতে হবে, আর তুমিই তো পাঠিয়েছিলে আমাকে। এরপর রুদ্র বলে, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, কিন্তু তোমার তো অফিসে যাওয়ার কথা ছিল, আর তুমি তো গাড়িতে ভয় পাও, তুমি তো কখনো গাড়িতে ওঠো না, তাহলে উনি তোমাকে গাড়িতে করে কি করে নিয়ে গেল? পর গৌরী রুদ্রর হাত ধরে বলে, তুমি এক্ষুনি আমার সাথে চলো। তখন গৌরী বলে, কিন্তু কোথায় যাব? এরপর রুদ্র বলে, আমি যেখানে নিয়ে যাব তোমাকে সেখানেই যেতে হবে। রুদ্র মা বলে, আচ্ছা রুদ্র, তোদের মধ্যে যাই হয়েছে, তুই রাগ করেছিস সেটা তুই ঘরে গিয়ে সামলাতে পারিস তো, এখানে সবার সামনে এভাবে গৌরীকে কেন জিজ্ঞেস করছিস? তখন রুদ্র বলে, মা তুমি এর মধ্যে এসো না। এইদিকে পিয়া রুষাকে বলে, গৌরীর যা স্বভাব চরিত্র না, এটা তো একদিন হওয়ারই ছিল। আর কতদিন গৌরী নিজের এই সত্যিটাকে আড়াল করে রাখতো, এটা তো সবার সামনে আসারই ছিল। রুদ্র গৌরীকে বলে, গৌরী তুমি এক্ষুনি আমার সাথে চলো, আজকে এর একটা হেস্তনেস্ত হয়েই ছাড়বে। এরপর রুদ্র গৌরীর হাত ধরে গৌরীকে সেখান থেকে নিয়ে যায়। গৌরীকে নিয়ে যাওয়ার পর তখন ঠাম্মি বলে, যাক বাবা, এখন সে বুঝতে পেরেছে, এখন নিজের চোখে বিশ্বাস করেছে তো সেটাই হবে, এটাই অনেক, যাক আপদটা বিদায় হয়েছে। এরপর ভাস্কর পিয়াকে বলে, আচ্ছা এখন তো সঠিক মুহূর্ত, এই সময় আমরা চলে যাই, চল আমরা চল এখান থেকে পালিয়ে যাই। এরপর পিয়া ভাস্করকে বলে, তুমি চুপ করো, তো আমার সামনে কতবার একটা সুযোগ রয়েছে আর তুমি বলছো আমি এখান থেকে চলে যাব? মোটেও না, এখনই তো সুযোগ রুদ্রকে হাত করার, আর এই সুযোগটা আমি ছেড়ে যেতে পারি না। তুমিও এখন চুপচাপ করে লুচি খাও। এর পরের মুহূর্তে দেখা যায় যে রুদ্র গৌরীকে নিয়ে প্রভাকরের ঘোষের বাড়িতে যায়। প্রভাকরকে বলে, আপনার সাহস কি করে হয়? আচ্ছা গৌরী কি আপনাকে জানায় যে ওর গাড়িতে উঠতে ভয় করে, তারপরেও আপনি ওকে গাড়ি করে নিয়ে গেছেন? আপনার কি কোনো দায়িত্ববোধ নেই? আপনি আপনার কাজের প্রতি এতটাই দায়িত্বহীন?
গৌরীর কিছু একটা হয়ে যেতে পারতো, আর আজকে যদি গৌরীর কিছু হয়ে যেত তাহলে কে দায় নিত? আপনি সেটা কি নিতেন? প্রভাকর বলে, 1 মিনিট স্যার। দেখুন, আপনি না আমাকে এই দায়িত্ববোধটা শেখাতে আসবেন না। আমি আমার কাজের প্রতি ঠিক আমি দায়িত্ববান আছি, সেটা আপনি জানেন না। রুদ্র প্রভাকরকে বলে, সেই তো কালকে আপনাদেরকে আনন্দ দেখেছিল বলে সে আমাকে জানিয়েছে, নইলে তো আমি কোনোদিন জানতেই পারতাম না। আপনার যদি কিছু জিজ্ঞাসাবাদ করতেই হতো তাহলে অফিস ছিল, বাড়ি ছিল, কিন্তু আপনি সেখানেই বা গেলেন কেন? আর ওকে গাড়ি করেই বা নিয়ে গেলেন কেন? ওর যদি কিছু হয়েছে তো? এরপর প্রভাকর বলে, দেখুন স্যার, কেসটা আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে আমি কাকে কিভাবে কোন জায়গায় কোন সময় কি প্রশ্ন করব সেটা সম্পূর্ণ আমার বিষয়। হয়তো এটা আপনি বুঝতে পারছেন। দেখুন স্যার, আপনি যদি আমাকে এইভাবে আমার কাজের মধ্যে প্রশ্ন করেন, আমাকে বারবার হেনস্থা করেন, তাহলে আমি আপনার কেসটা কি করে বা সলভ করব? আর আমি যে কেসটা ধরি সেটাতে আমি কখনোই ফেল হই না, সেটা আপনি বুঝতে পারছেন। আর আপনার আমার কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই আপনি এই সবগুলো বলছেন। রুদ্র বলে, যদি কালকে গৌরের কিছু একটা হয়ে যেত তাহলে তো আপনি সেখান থেকে পালিয়ে যেতেন, আপনি কি এই দায়িত্বটা নিতেন? তখন প্রভাকর ঘোষ মনে মনে এটাই বলে যে প্রভাকর ঘোষ কখনো পালিয়ে যায় না, ও আবার ফিরে এসেছে। আমার ভাই আর মেজ বউকে কে মেরেছে তাদেরকে শাস্তি দিতে এসেছে। প্রভাকর ঘোষ আবার ফিরে এসেছে। আর প্রভাকর রুদ্রকে বলে, রুদ্র স্যার, আপনাকে যারা কিডন্যাপ করেছে সেটা কেন করেছে, কিসের জন্য করেছে, কি মোটিভ নিয়ে করেছে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? আর এই সব কিছুর কেসের আমার সাসপেক্ট হচ্ছে সবার প্রথমে এই গৌরী, মানে আপনার স্ত্রী। তখন রুদ্র বলে, আপনার গৌরীকে সন্দেহ হচ্ছে? মানে এটা কি ভাবা যায়? আর মনে হচ্ছে যে গৌরী আমাকে কিডন্যাপ করিয়েছে, ও ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে। ওর মুখটা দেখে কি এরকম বোঝা যায়? প্রভাকর বলেন, 1 সেকেন্ড, একটু দাঁড়ান। তখন গৌরীকে বলে, দেখি তো মা তোমার একটু মুখটা। এরপর প্রভাকর বলে, না বেশ সুন্দর তো, না বোঝা যায় না তো। স্যার, তদন্তের বেসিসে আমি সবটাই সম্পূর্ণ কাজ করি, কারোর মুখ দেখে বা কারোর কথা শুনে সেগুলো আমি কিছুই করি না। আপনি নিজেও তো একজন ক্রিমিনাল লয়ার, আর আপনি সেটা হয়ে আপনি এই কথা বলছেন? তুমি প্রমাণ আর তদন্ত সাক্ষেপকেই বিশ্বাস করি। তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা শর্ত। ফার্দার যদি আপনি গৌরীকে কিছু জিজ্ঞেস করতে চান বা ওকে জেরা করতে চান, তাহলে আমার বাড়িতে আমার সামনে ওনাকে জেরা করবেন, যা জিজ্ঞেস করার সবটা আমার সামনে করবেন। প্রভাকর গৌরীর দিকে তাকায় এবং গৌরী প্রভাকরকে ইশারা করে যে মেনে নিতে। পর প্রভাকর রুদ্রকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি আজকেই সন্ধেবেলা যাব। রুদ্র বলে, আজকে সন্ধেবেলা সেটা পসিবল নয়, আসলে আমাদের সবার নিমন্ত্রণ আছে, তাই আজকে আপনি যেতে পারবেন না। কালকে আপনি যে কোনো সময়ে গৌরীর সাথে কথা বলে যেতে পারবেন, কালকে না হয় আপনি আপনার তদন্তটা শুরু করবেন। কথা বলে রুদ্র গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং গৌরী যাওয়ার আগে প্রভাকর ঘোষকে আবারও ইশারা করে চলে যায়। তখন প্রভাকর ঘোষ বলে, আজকে সন্ধ্যাবেলায়। এর পরের মুহূর্তে দেখা যায় যে ভাস্কর আবারও এইসব ছাইপাশ গিলছে, মানে ড্রিঙ্ক করছে। পিয়া এসে ঘরে দেখে যে ভাস্কর ড্রিঙ্ক করছে। তখন পিয়া বলে, এই কি, তুমি এখনো তৈরি হওনি? আমরা সবাই তো তৈরি হয়ে গেছি, আর নিচে সবাই অপেক্ষা করছে। তখন ভাস্কর বলে, কেন? এরপর পিয়া বলে, আরে আজকে আমাদের সবার নিমন্ত্রণ আছে না, আমরা তো সবাই সেখানেই যাব। এরপর ভাস্কর বলে, না না, আমি কিছুতেই যাব না, আমি এখানেই ঠিক আছি। ওর পিয়া বলে, সবাই চলে গেলে তো তুমি একা হয়ে পড়বে, আর তোমার তো আরো ভয় করবে। তখন ভাস্কর বলে, পেটে পড়লে না সব একেবারে শেষ হয়ে যাবে, তারপর সব ভয় কেটে যাবে, আর এটা খেয়ে আমি এক ঘুম দেব। তখন পিয়া বলে, তোমার যা করার তুমি করো, কিন্তু হ্যাঁ একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি এই বাড়ি থেকে যদি পালিয়ে যাও না, তাহলে দেখবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এর পরের মুহূর্তে দেখা যায় যে ঠাম্মি পিয়াকে বলে, বাহ দিদিভাই, তোকে তো খুব সুন্দর লাগছে। তো ভাস্কর কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, ওকে যাবে না? তখন পিয়া বলে, আসলে ঠাম্মি কাকাইয়ের তো 2 রাত ধরে ঘুম হচ্ছে না, তাই বলেছে যে ও নাকি ঘুমোবে। ও রুদ্র মা এসে বলে, আমরা সবাই তো চলে এসেছে, কিন্তু রুদ্র আর গৌরী তো এলো না। এরপর ঠাম্মি বলে, দেখো, ওর বউ হয়তো এখনো সাজগোজ করছে, কি জানি বাবা, বউ নাকি পাতি রানী এসেছে। ও গিয়ে মহারানী হয়তো এখনো সাজগোজই করছে, এখনো হয়তো শেষই হয়নি। পরের মুহূর্তে দেখা যায় যে নিচে রুদ্র চলে আসে। এরপর রুদ্র মা জিজ্ঞেস করে, কি রে, তুই এখনো তৈরি হসনি, আর গৌরী কোথায়? এরপর রুদ্র বলে, আসলে মা, আমরা যেতে পারবো না, গৌরীর শরীরটা না খুব খারাপ করেছে। এরপর ঠাম্মি বলে, বা বাবা, বউয়ের শরীর খারাপ তাই তুই বাড়িতে থেকে যত্ন করবি, ওর সেবা করবি, বাহ। এরপর রুদ্র বলে, ঠাম্মি ওর শরীর খারাপ, আমি কি করে যাব বলো তো? তখন রুদ্রর বাবা বলে, কিন্তু ওনারা তো আমাদের সবাইকে যেতে বলেছেন, আর বিশেষ করে তোকে যেতে বলেছেন, আর তুই বউয়ের কথা শুনে আমাদের সাথে যাবি না?
পর রুষা বলে, দেখো ও হয়তো নাটক করছে যেন ভাইকে ঘরে আটকে রাখতে পারে আর আমাদের সাথে যেতে দেবে না। রুদ্র বলে, আচ্ছা দিদি, তুই এই সমস্ত কথা বলে কি মজা পাস বলতো? আর তোর যদি বিশ্বাসই না হয় তাহলে তুই গিয়ে নিজের চোখে দেখ। তখন ঠাম্মি বলে, আমাদের কোনো দরকার নেই যে ওকে গিয়ে আমাদের দেখতে হবে। গৌরী ওপর থেকে এই সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছিল। তখন রুষা বলে, আচ্ছা চলো মা, আমরা চলে যাই ঠাম্মি, চলো, ভাই তো আর যাবে না। পর গৌরী রুদ্রকে ডেকে পাঠায়। তখন রুদ্র বলে, আসছি। পর ঠাম্মি বলে, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই মেয়েটা আমাদের কাছ থেকে রুদ্রকে দূর করে দিতে চায়, তার জন্যই তো আমাদের সাথে রুদ্রকে যেতে দিচ্ছে না। এরপর দেখা যায় যে রুদ্র যখন ঘরে যায় তখন গৌরী রুদ্রকে বলে, স্যার আপনি ওদের সাথে চলে যান। রুদ্র বলে, আপনি পাগল নাকি? আপনার শরীর ভালো না আর আমি আপনাকে ছেড়ে চলে যাব? এরপর গৌরী বলে, স্যার আমি তো ছোটবেলা থেকেই আশ্রমে বড় হয়েছি, আর তাছাড়া বাবা বলেছে শরীরের অসুস্থতাকে কখনো গুরুত্ব দিতে নেই, তার জন্য সেটা আরো বাড়ে। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি একা থাকতে পারবো আর আমি নিজেকে সামলে নেব। কিন্তু স্যার আপনি যদি পরিবারের সাথে না যান তাহলে তারা খুব কষ্ট পাবে, তারা তো অত করে বলছে, আপনি চলে যান। চাই না স্যার তাদের আমার জন্য কোনো রকমের কোনো কষ্ট হোক, আপনি চলে যান। তাছাড়া ঘন্টা খানেকের তো ব্যাপার স্যার, তারপর তো সবাই চলেই আসবে, আপনি যান। তখন রুদ্র বলে, আপনি বাড়ির সবার জন্য এত কিছু ভাবেন, বাড়ির সবাই যদি এটা বুঝতো তাহলে কেউ আপনাকে অপমান করতো না। এরপর গৌরী বলে, সেটা আপনি ভাববেন না স্যার, আপনি এখন যান। তখন রুদ্র বলে, আপনি বললেই কি আমাকে যেতে হবে? তখন গৌরী বলে, হ্যাঁ যেতে হবে। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগে। পরে দেখা যায় রুদ্রর বাবা বলে, আচ্ছা মা, রুদ্র তো আমাদের কথা ভাববে না, তাহলে চলো আমরাই না হয় চলে যাই। তখন ঠাম্মি বলে, হ্যাঁ চল। তখনই দেখা যায় যে রুদ্র তৈরি হয়ে নিচে চলে আসে। এরপর রুদ্রর মা বলে, কিরে, গৌরী বুঝি তোকে জোর করে পাঠিয়েছে তাই না? তখন রুদ্র বলে, এই কথাটা যদি আমি সবার সামনে বলি তাহলে সবাই কি ভরসা করবে? তখন ঠাম্মি বলে, ও নাকি জোর করে পাঠিয়েছে, বুঝি না বুঝি আমি আমি সব চালাকি ওর বুঝতে পারি, কত সব নাটক। এরপর সবাই বেরিয়ে পড়ে। তখন গৌরীও উপরে দাঁড়িয়ে থাকে। যাওয়ার আগে রুদ্র গৌরীকে বলে, সাবধানে থাকবেন কিন্তু আপনি। এরপর গৌরী বলে, আচ্ছা ঠিক আছে। এরপর রুদ্র গৌরীকে বাই বলে সেখান থেকে চলে যায়। দেখা যায় ভাস্কর বাড়িটা ফাঁকা পেয়ে সে নিচে চলে আসে এবং নিচে চলে এসে, যাক বাবা, সবাই হয়তো বেরিয়ে পড়েছে, এতদিনে কি একটা সুযোগ পাওয়া গেছে। আর এইটাই গৌরী উপর থেকে দাঁড়িয়ে দেখতে পায়। হঠাৎ করেই ভাস্কর দেখতে পায় যে গৌরী উপরে দাঁড়িয়ে আছে, আর ভাস্কর গৌরীকে দেখে একটু ঘাবড়ে যায়। তারপর ভাস্কর কিছু না বলে সেখান থেকে চুপচাপ তার নিজের ঘরে চলে যায়। এরপর দেখা যায় যে ভাস্কর তার ঘরে গিয়ে আবার সে ড্রিঙ্ক করা শুরু করে দেয় এবং সে এটাই বলে যে, আমি এই বাড়িতে আসার পর থেকে জানি না কী সব হয়ে যাচ্ছে, আমি কাউকে ভয় পাই না, কে আসুক যেই আসবে আমি কাউকে এখন থেকে ভয় পাই না। ভাস্কর ঘোষ, এই ভাস্কর ঘোষকে ভয় পাওয়ানোটা এত সহজ নয়। এরপর দেখা যায় যে দরজার মধ্যে কেউ কড়া নাড়ছে। তখন ভাস্কর বলে, সবেই তো তারা নেমন্তন্ন বাড়িতে গেল আর এত তাড়াতাড়ি ফিরে এলো, না না আমি ভয় পাবো না, আমি গিয়ে দেখি। এরপর ভাস্কর যখন দরজাটা খোলে তখন সে আবার একটি ছায়া দেখতে পায়। এরপর ভাস্কর সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। তখন নিচে এসে দেখে যে পুরো বসার ঘরটা সমস্ত দেখে ভাস্কর এটাই বলতে লাগে যে, আমি নেশার ঘরে সব ভুলভাল দেখছি না তো? এ কেমন লাল নীল লাইট জ্বলছে এখানে, আর হঠাৎ করে এখানে এসব কি করে হলো? সবই তো ঘরে বসে আমি ড্রিঙ্ক করছিলাম আর এখানে এইসব রকম বারের মতো একটা আয়োজন হয়ে রয়েছে। পর ভাস্কর হঠাৎ করে কাউকে একটা দেখতে পায়। এরপর ভাস্কর চিৎকার করে বলতে লাগে যে, কেউ ওখানে সামনে এসো। এরপর দেখা যায় যে একটি মেয়ে সেখানে এসে দাঁড়িয়ে পড়ে। ওর যখন তার গলার আওয়াজটা শুনতে পায় তখন ভাস্কর এটাই বলে, এটা ফুলের গলা না, কিন্তু ও কি করে এখানে আসবে? ভাস্কর ভয় পেয়ে এটাই বলতে লাগে যে, আমি বাড়ি ফিরে যাব, আমি এখানে আর থাকবো না। পর ভাস্কর পালানোর চেষ্টা করলে ও যেতে গিয়ে যায় সেদিকে একজন ঘুমটা দেওয়া মহিলা চলে আসে। পর ভাস্কর ভয়ের চোটে এটাই বলে, তোমরা যা বলবে আমি তাই করব, আমাকে ক্ষমা করে দাও, তোমরা যাই বলবে আমরা তাই করব। এরপর সেই মেয়েটি বলে, যা বলবো তাই করবি তো তুই? তখন ভাস্কর বলে, হ্যাঁ। এরপর সেই মেয়েটি ভাস্করকে একটা কাপড় ছুঁড়ে মারে। তখন সেই কাপড়টা দিয়ে বলে, নে এটা পর, এটা পরে তুই নাচ। তখন ভাস্কর বলে, না আমি নাচবো না। এরপর ভাস্করকে বেল্ট দিয়ে ভয় দেখানো হয় এবং ভাস্কর বলে, না আমি নাচবো না, আমাকে ভয় দেখালে হবে না। এরপর সেই মেয়েটি আবারও তাকে বেল্ট দিয়ে মারতে লাগে। তখন ভাস্কর বলে, আমাকে মেরো না, আমি নাচবো। আর এই পর্বটি এখানেই শেষ হয়।